অষ্টম শ্রেণী ও জেএসসি পরীক্ষার্থীরা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি ইনশাআল্লাহ তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের উপর জেএসসি পরীক্ষা ময়মনসিংহ বোর্ড 2019 সালের 2 নম্বর সৃজনশীল প্রশ্নটি তোমাদেরকে সমাধান করে দেখাবো। তোমরা মনোযোগ সহকারে এই ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকো এবং পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। শিক্ষার্থীবৃন্দ, এই সৃজনশীল প্রশ্নটি অর্থাৎ ময়মনসিংহ বোর্ডের 2019 সালের এই 2 নম্বর সৃজনশীল প্রশ্নটি তোমাদের গণিত বইয়ের পাটিগণিত অংশের অনুশীলনী 2.1 এবং 2.2 এর উপর করা হয়েছে। জেএসসি পরীক্ষার মধ্যে প্রত্যেক বছরে এবং প্রায় বোর্ডে এই দ্বিতীয় অধ্যায়ের উপর একটি সৃজনশীল প্রশ্ন তোমাদের পরীক্ষাতে থাকে এবং বিশেষ করে খ নম্বর এবং গ নম্বর প্রশ্নের মধ্যে তোমাদের 2.1 এবং 2.2 এর উপর থেকে করা হয়। এই জন্য এই দ্বিতীয় অধ্যায়টি শতকরা এবং সুদ, সরল মুনাফা ও চক্রবৃদ্ধির মুনাফার এই অনুশীলনীর উপর তোমাদের প্রশ্ন করা হয়। এই জন্য এই অধ্যায়টি তোমাদেরকে গুরুত্ব সহকারে বুঝতে হবে। এখন আমি তোমাদেরকে এই ময়মনসিংহ বোর্ড 2019 সালের 2 নম্বর সৃজনশীল প্রশ্নটি পড়ে শোনাচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনাও। তারপর আমি তোমাদেরকে একে একে করে এই 3টি সৃজনশীল প্রশ্নের ক, খ, গ সমাধান করে দেখাবো। শিক্ষার্থীবৃন্দ, এখন আমি প্রশ্নটি পড়ে শোনাচ্ছি। একটি ল্যাপটপ 12% ক্ষতিতে বিক্রয় করা হলো। ল্যাপটপটি আরও 20,400 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 12% লাভ হতো। একটি উদ্দীপক। আরেকটি উদ্দীপক বলছে ফাহিম 7% হারে x টাকা এবং 6% হারে y টাকা ঋণ নিল। সে মোট 92,000 টাকা ঋণ নিল এবং বছর শেষে 5,940 টাকা মুনাফা পেল। এবার মুনাফা শোধ করল। এবার ক নম্বর প্রশ্ন বলছে যে বার্ষিক 13% মুনাফায় 21,000 টাকার 5 বছরের সরল মুনাফা নির্ণয় করো। খ নম্বর প্রশ্ন বলছে ল্যাপটপটির ক্রয় মূল্য নির্ণয় করা এবং গ নম্বর সৃজনশীল প্রশ্নে তোমাকে করতে বলেছে যে x ও y এর মান নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদেরকে এই ক নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করে দেখাচ্ছি। এখানে লক্ষ্য করো, বার্ষিক 13% মানে 100 টাকার 1 বছরের সুদ 13 টাকা, পার্সেন্ট মানে 100, আসল যদি 100 টাকা হয় মুনাফা হবে 13 টাকা এবং বার্ষিক বলতে 1 বছরকে বোঝানো হয়েছে। 21,000 টাকা অর্থাৎ আসল টাকা হচ্ছে 21,000 আর সময় হচ্ছে 5 বছর। তাহলে 21,000 টাকা 13.5% হারে 5 বছরের সরল মুনাফা আমরা নির্ণয় করব। তাহলে আমরা শুরু করি। সৃজনশীল প্রশ্ন 2 এর ক আমরা লিখব দেওয়া আছে আসল P = 21,000 টাকা। এটা হচ্ছে তার আসল টাকা, 21,000 টাকা। মুনাফার হার এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করব। আর = হচ্ছে 13%। এই পার্সেন্টকে আমরা শতকরা নিয়ে যাচ্ছি, তাহলে হবে 100 ভাগের 13। 13কে 100 দিয়ে ভাগ করলে হবে 0.13। 100 ভাগের 13, এই 13কে আমরা 100 দিয়ে ভাগ করতে পারি অথবা আমরা এই অবস্থা রেখেও দিতে পারি। এবার আসো সময়। তাহলে সময় n = কত পার্সেন্ট? সময় প্রশ্নের মধ্যে দেওয়া আছে n = প্রশ্নের মধ্যে লেখা আছে 5 বছর। সময় n = সময়কে আমরা n দিয়ে প্রকাশ করব। তাহলে n = 5 বছর। তাহলে আমরা এই প্রশ্ন থেকে এই মুনাফার হার 13%, এই মুনাফার হারকে আর দিয়ে প্রকাশ করলাম 13%। এই পার্সেন্টের জন্য নিচে 100 দিলাম, 100 ভাগের 13। এরপরে আসল P = 21,000, এই P = 21,000 লিখলাম। আর সময় এটাকে বলা হয় n, সময়কে n দিয়ে প্রকাশ করে 5 বছর। আমরা 3টা মান পেয়ে গেলাম। এবার এখান থেকে আমরা সূত্র লিখব। আমরা জানি
সরল মুনাফা, এই সরল মুনাফাকে আয় দিয়ে প্রকাশ করা হয়। সরল মুনাফা আই ইজ ইকুয়াল টু পি আর এন। এবার আমরা এই সূত্রের মধ্যে, এই সূত্রটা তোমার মুখস্থ জানা থাকতে হবে বা তোমার নলেজের মধ্যে থাকতে হবে। সরল মুনাফা আই ইজ ইকুয়াল টু পি আর এন। এবার পির মান 21,000 টাকা, পির মান 21,000 বসে নিলাম ইনটু আর, আর এর মান হচ্ছে এখানে 100 ভাগে 13, এরপর হচ্ছে এন, এন এর মান 5, আর ব্র্যাকেটের বাইরে আমরা টাকা লিখব। এবার এখানে আমরা উপরে নিচে ভাগ করব। এই 100 এর 2 শূন্য আর 21,000 এর 2 শূন্য ভাগ চলে যায়। এবার 21 গুণ 13 গুণ 5, 21 গুণ 13 গুণ 5। এবার এটাকে আমরা গুণ করব। 21 গুণ 13 গুণ 5, এই 21 এর সাথে 13 গুণ করব, 13 এর সাথে 5 গুণ করব। তাহলে গুণ করলে হয়, এখানে আছে 2100, 2100 এর সাথে 13 গুণ করব, 13 এর সাথে আমরা 5 গুণ করব। তাহলে 210 গুণ 13 গুণ 5 গুণ করলে হবে 13,650 টাকা। অর্থাৎ এই 21,000 টাকা 13% হার সুদে 5 বছরে সরল মুনাফা 13,650 টাকা। আমাদেরকে প্রশ্ন বলছে যে এই 5 বছরে 13% হারে 21,000 টাকার 5 বছরের সরল মুনাফা নির্ণয় করো। তাহলে আমাদের সরল মুনাফা হলো 13,650 টাকা। আমাদের ক নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান এখানে শেষ। এবার আমরা খ নম্বর সৃজনশীল প্রশ্ন সমাধান শুরু করি। শিক্ষার্থীবৃন্দ, এবার খ নম্বর সৃজনশীল প্রশ্নে বলা হয়েছে ল্যাপটপটির ক্রয় মূল্য নির্ণয় করো। উদ্দীপকে লেখা আছে, লক্ষ্য করো, একটি ল্যাপটপ 12% ক্ষতিতে বিক্রি করা হলো। ল্যাপটপটি আরো 20,400 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 22% লাভ হতো। তাহলে ল্যাপটপটির ক্রয় মূল্য কত? তো প্রথমে উল্লেখ করা আছে 12% ক্ষতিতে বিক্রয় মূল্য। তাহলে আমরা খ নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান শুরু করি। আমরা লিখব 12% ক্ষতিতে, 12% ক্ষতিতে ল্যাপটপের বিক্রয় মূল্য, ল্যাপটপের বিক্রয় মূল্য। ক্ষতি হলে বিক্রয় মূল্য কমে যায়। তাহলে বিক্রয় মূল্য হবে 100 বিয়োগ 12 সমান 88 টাকা। 100 থেকে 12 টাকা বিয়োগ করলে হবে 88। ক্ষতিতে যখন বিক্রয় করে তখন ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হয়। অর্থাৎ সে ল্যাপটপটি যদি ধরে নিলাম সে যদি ল্যাপটপটি 100 টাকা দিয়ে ক্রয় করে, সে বিক্রি করছে 88 টাকা, এই জন্য তার 12 টাকা ক্ষতি হলো। তাহলে এখানে আমরা 12% ক্ষতিতে বিক্রয় মূল্য পেলাম 88 টাকা। একইভাবে লক্ষ্য করে এখানে বলছে যে 22% যদি সে লাভে বিক্রয় করে, তাহলে এবার আমরা লিখব আবার এই 22% লাভে ল্যাপটপের বিক্রয় মূল্য। এবার যেহেতু লাভ হচ্ছে এই জন্য তার ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হবে। তাহলে 100 যোগ 22, অর্থাৎ আমরা ধরে নিই যদি ল্যাপটপের ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে তার বিক্রয় মূল্য হচ্ছে 122 টাকা। তাহলে এই ক্ষেত্রে তার 22 টাকা লাভ হলো। 100 টাকা তার 22 টাকা লাভ হলো। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে তার বিক্রয় মূল্য হবে 122 টাকা। তাহলে আমরা 22% লাভে ল্যাপটপের বিক্রয় মূল্য পেলাম 100 যোগ 12 সমান 100, বা 100 যোগ 22 সমান 122 টাকা। তাহলে এখানে লক্ষ্য করো, আমরা এই 88 টাকা একটি বিক্রয় মূল্য পেলাম, 122 আরেকটি বিক্রয় মূল্য পেলাম। তাহলে দুইটি বিক্রয় মূল্য পেলাম। এবার আমরা লিখব বিক্রয় মূল্য বেশি। সুতরাং বিক্রয় মূল্য বেশি সমান 122 থেকে আমরা এই 88 টাকা বিয়োগ করব। তো 122 টাকা থেকে 88 টাকা এবার বিয়োগ করলে বিয়োগফল হবে 34 টাকা। এই বিক্রয় মূল্য বেশি হলো, অর্থাৎ দুইটি বিক্রয় মূল্যের ব্যবধান। একটি বিক্রয় মূল্য 88 টাকা, আরেকটি বিক্রয় মূল্য হচ্ছে 122 টাকা। এই দুইটি বিক্রয় মূল্যের ব্যবধান 34 টাকা। তাহলে
বিক্রয় মূল্য যদি ৩৬ টাকা বেশি হয় ল্যাপটপের ক্রয় মূল্য, তাহলে আমরা লিখব ল্যাপটপের বিক্রয় মূল্য ৩৬ টাকা বেশি হলে, ল্যাপটপের বিক্রয় মূল্য ৩৬ টাকা বেশি হলে ক্রয় মূল্য ১০০ টাকা। প্রশ্ন আমাদেরকে ক্রয় মূল্য বের করতে বলছে। ল্যাপটপের বিক্রয় মূল্য ৩৬ টাকা হলে ক্রয় মূল্য ১০০ টাকা। এবার আমরা বের করব, সুতরাং ল্যাপটপের বিক্রয় মূল্য ১ টাকা হলে ১ টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে আরো কম, তাহলে ৩৬ ভাগে ১০০। এবার প্রশ্ন বলা হয়েছে ল্যাপটপের বিক্রয় মূল্য যদি ২০,৪০০ টাকা বেশি হয়, তাহলে এবার আমরা লিখব ল্যাপটপের বিক্রয় মূল্য ২০,৪০০ টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে আরো, ক্রয় মূল্য কি হবে আরো বেশি হবে। তাহলে ১০০ গুণ বেশি হলে গুণ করতে হয়, তাহলে ১০০ গুণ ২০,৪০০ ডিভাইডেড বাই 34 ৩৬। এবার আমরা এখানে ভাগ করব, উপরে নিচে ভাগ করব। এখানে লক্ষ্য করো উপরে আছে ২০,৪০০, এই ২০,৪০০ কে নিচের ৩৬ দিয়ে যখন আমরা ভাগ করব তখন ভাগফল হবে ৬০০। আমরা ক্যালকুলেটরে ভাগ করে নিব, এই ২০,৪০০ ভাগ ৩৬ ভাগফল ৬০০। এবার এই ৬০০ কে যখন ১০০ দিয়ে গুণ করব তখন হবে ৬০,০০০ টাকা। তাহলে আমরা কি পেলাম? আমরা ক্রয় মূল্য পেলাম ৬০,০০০ টাকা। তাহলে আমরা এবার লিখি, সুতরাং ল্যাপটপের ক্রয় মূল্য ৬০,০০০ টাকা। আমার এই খ নম্বর প্রশ্নের সমাধান, অর্থাৎ খ নম্বর প্রশ্ন বলছে ল্যাপটপটির ক্রয় মূল্য কত, তাহলে ল্যাপটপের ক্রয় মূল্য হবে ৬০,০০০ টাকা। আমি তোমাদেরকে আবার এই খ নম্বর প্রশ্নটি আবারও প্রথম থেকে বুঝিয়ে দিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করো। বলছে ল্যাপটপটি প্রথম বলছে ১২% ক্ষতিতে বিক্রি করে, তাহলে 12% ক্ষতিতে ল্যাপটপের বিক্রয় মূল্য হবে ১০০ বিয়োগ ১২ সমান ৮৮ টাকা। আবার বলছে 22% লাভে ল্যাপটপটি বিক্রি করে, তাহলে 22% লাভে ল্যাপটপের বিক্রয় মূল্য হবে ১০০ যোগ ২২ সমান ১২২ টাকা। তাহলে এখানে দুইটা বিক্রয় মূল্য পেয়েছি আমরা, একটা হচ্ছে ১২২ টাকা আর একটা হচ্ছে ৮৮ টাকা। তাহলে বিক্রয় মূল্য বেশি বা বিক্রয় মূল্যের ব্যবধান বা বিক্রয় মূল্যের পার্থক্য ১২২ বিয়োগ ৮৮ সমান ৩৬ টাকা। তাহলে ল্যাপটপের বিক্রয় মূল্য ৩৬ টাকা বেশি হলে ক্রয় মূল্য ১০০ টাকা, ১ টাকা হলে হবে আরো ক্রয় মূল্য আরো কমে যাবে, ৩৬ ভাগের ১০০ ভাগ হবে। আর ল্যাপটপের বিক্রয় মূল্য যদি ২০,৪০০ টাকা বেশি হয় তাহলে ক্রয় মূল্য আরো কি হবে বেশি হবে, বেশি হলে গুণ, এই জন্য উপর ১০০ সাথে ২০,৪০০ গুণ করলাম। ২০,৪০০ কে ৩৬ দ্বারা যখন ভাগ করব তখন ভাগফল হয় ৬০০, ৬০০ কে ১০০ দিয়ে গুণ করলে হবে ৬০,০০০। তাহলে ল্যাপটপের ক্রয় মূল্য ৬০,০০০। উত্তর আমরা এবার উত্তর লিখব, উত্তর ক্রয় মূল্য ৬০,০০০ টাকা। আমাদের খ নম্বর প্রশ্নটির সমাধান এখানে শেষ হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি তোমাদেরকে গ নম্বর সৃজনশীল প্রশ্নটির সমাধান করে দেখাচ্ছি। গ নম্বর প্রশ্নে তোমাকে বলা হয়েছে ফাহিম ৭% হারে x টাকা এবং ৬% হারে y টাকা ঋণ নিল। আবার বলছে মোট ঋণ হচ্ছে ৯২,০০০ টাকা, মোট ঋণের পরিমাণ ৯২,০০০ টাকা এবং বছরের শেষে সে ৫,৯৪০ টাকা মুনাফা শোধ করে, অর্থাৎ ঋণ নেওয়ার পরে সে ৫,৯৪০ টাকা ঋণের বিপরীতে সুদ পরিশোধ করে। এবার প্রশ্ন আমাদেরকে বলছে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। এবার আমি প্রথমে এই ৭% হারে সে ঋণ নিছে এক্স টাকা, তাহলে এই ৭% হারে এক্স টাকার সরল মুনাফা কত সেটা বের করে নিই। তাহলে সৃজনশীল প্রশ্ন গ আমরা লিখব দেওয়া আছে আসল। তাহলে আসলকে আমরা পি দিয়ে প্রকাশ করি, আসল পি ইজ ইকুয়াল টু এক্স টাকা, অর্থাৎ সে এক্স টাকা ঋণ নিয়েছিল। মুনাফার হার হচ্ছে, মুনাফার হার প্রশ্নে উল্লেখ করা আছে মুনাফার হার 7%, এই হারকে আমরা আর দিয়ে প্রকাশ করি 7%। এই পার্সেন্টের জন্য আমরা এখানে নিচে 100 দিব, উপরে 7, তাহলে 100 ভাগে 7। আর সময় n ইজ ইকুয়াল টু 1 বছর।
তাহলে এক্স টাকা এই 7% হারে 1 বছরের মুনাফা আমরা বের করব। সুতরাং আমরা লিখব সরল মুনাফা এক্স টাকা, অর্থাৎ সে ঋণ নিয়েছে এক্স টাকা, তাহলে এক্স টাকার সরল মুনাফা, এক্স টাকার সরল মুনাফা আমরা বের করে নিই। তো সরল মুনাফার সূত্র হচ্ছে পি, এটাকে আই দিয়ে আমরা প্রকাশ করি, আই ইজ ইকুয়াল টু পি আর এন। তো পির মান এখানে এ আসল পি, পির মান হচ্ছে এক্স টাকা, এ পির মান এখানে এক্স, আর এর মান 100/7 আর এন এর মান হচ্ছে 1। এগুলো আমার সরল মুনাফার টাকা হবে। তাহলে এখানে গুণ করলে এক্স এর নিচে এখানে আমরা 1 কল্পনা করে হর 1 আছে, 1 এর নিচে এখানে হর 1 আছে, 1 দিয়ে 100 কে গুণ করলে 100, 100 দিয়ে নিচের 1 কে গুণ করলে হবে 100। এবার লবের সংখ্যা গুণ করো, এই লব 1 দিয়ে 7 কে গুণ করলে 7, 7 দিয়ে x কে গুণ করলে হবে 7x টাকা। তাহলে আমি কি পেলাম? x টাকা, সে x টাকা ঋণ নিয়েছিল, x টাকার সরল মুনাফা 7% হারে 1 বছরের, x টাকার সরল মুনাফা হচ্ছে 100/7x টাকা। এবার লিখবা আবার, আবার দিয়ে লিখবো আসল p is equal to, এবার সে y টাকা ঋণ নিয়েছে। লক্ষ্য করো উদ্দীপকের অংশে এখানে লেখা আছে y টাকা ঋণ নিয়েছিল সে, তাহলে আসল p is equal to y টাকা। এরপরে মুনাফার হার 6%, তাহলে আমরা লিখব মুনাফার হার, এটাকে আর দিয়ে প্রকাশ করি 6%। এই পার্সেন্টকে আমরা শতকরা নিয়ে নিচ্ছি, পার্সেন্টের জন্য নিচে 100 উপরে 6 টাকা। এবার সময় n is equal to 1 বছর। তাহলে এবার সে ঋণ নিয়েছে y টাকা, দ্বিতীয় ধাপে সে y টাকা ঋণ নিয়েছে, তাহলে y টাকার সরল মুনাফা আমরা লিখি y টাকার সরল মুনাফা, এটাকে i দিয়ে প্রকাশ করা হয়, i is equal to p আর n। এবার আমরা এখানে মান বসাই, p মানে আসল টাকা, আসল হচ্ছে সে y টাকা ঋণ নিয়েছে y, আর মানে মুনাফার হার এই 100/6, এরপরে গুণ n, n এর মান হচ্ছে 1 বছর। আমরা টাকা লিখি এখানে, এবার গুণ করে দিই। y নিচে এখানে হর 1 আছে, 1 এর নিচে এখানে হর 1 আছে, 1 দিয়ে 1 এর গুণ করলে হবে 1 1 1, আর 1 দিয়ে 100 কে গুণ করলে হবে 100, 6 দিয়ে y কে গুণ করলে হবে 6y টাকা। তাহলে আমরা দুইটি সরল মুনাফা পেলাম, একটি হচ্ছে x টাকার সরল মুনাফা 100/7x, আর y টাকার সরল মুনাফা 100/6y। এবার আমরা লিখব প্রথম শর্ত মতে। প্রথম শর্ত মতে লক্ষ্য করো এখানে প্রশ্ন বলা হয়েছে সে মোট 92,000 টাকা ঋণ নিল। আবার উপরে উল্লেখ করা আছে, দেখো উদ্দীপকে x টাকা 7% হারে x টাকা ঋণ নেয়, আবার 6% হারে y টাকা ঋণ নেয়। তাহলে সে দুই ভাবে ঋণ নিয়েছে, একবার x টাকা ঋণ নিয়েছে আর একবার y টাকা ঋণ নিয়েছে। তাহলে মোট ঋণ কত? তাহলে একবার নিয়েছে সে x টাকা, আরেকবার ঋণ নিয়েছে y টাকা, তাহলে মোট ঋণ হচ্ছে x + y। এটি হচ্ছে তার মোট ঋণের পরিমাণ। আবার উদ্দীপকে আছে মোট ঋণের পরিমাণ 92,000 টাকা, তাহলে আবার আমরা এখানে লিখব 92,000 টাকা। x + y এটাও মোট ঋণ, 92,000 টাকা এটাও মোট ঋণ। এখানে সমীকরণ গঠন হয়ে গেল, সমীকরণ 1। দ্বিতীয় শর্ত মতে এবার আমরা লিখি দ্বিতীয় শর্ত মতে সে x টাকা সরল মুনাফা পেয়েছে 100/7x টাকা, এটা সরল মুনাফা। আবার y টাকার সরল মুনাফা 100/6y টাকা। তাহলে এখানে সে মোট দুই ভাবে সরল মুনাফা পেল, একটা সরল মুনাফা হচ্ছে 100/7x, আরেকটা মুনাফা হচ্ছে 100/6x। তাহলে মোট মুনাফা কত টাকা সেটা আমরা যোগ করলাম। একটা হচ্ছে 100/7x, এটাও সরল মুনাফা x টাকা, আর ঋণ নিয়েছে y টাকা, y টাকার সরল মুনাফা হচ্ছে 100/6y। তাহলে মোট মুনাফা কত পেল আমরা সেটা যোগ করলাম, ইজ ইকুয়াল টু, আবার উদ্দীপকে উল্লেখ করা আছে মোট মুনাফা বা সে ঋণের সুদ পরিশোধ করে মোট 5,940 টাকা। তাহলে এটি হচ্ছে তার আরেকটি সমীকরণ। এবার এখান থেকে আমরা লসাগু করে এখানে কাজ করতে পারি। প্রথমে আমরা এখানে সমীকরণের নাম দিয়ে দিলাম, এটি হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা দুইটা সমীকরণ পেলাম,
এই দুইটা সমীকরণ থেকে সমাধান করে আমরা এখানে x এর মান এবং y এর মান নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা 2 নম্বর সমীকরণ হতে পাই, আমরা শুরু করি। তোমরা মনোযোগ সহকারে বোর্ডের দিকে লক্ষ্য করো। আমরা দুইটা সমীকরণ পেয়েছি, এই দুইটা সমীকরণ থেকে সমাধান করে আমরা x এবং y এর মান নির্ণয় করব। তাহলে এবার আসো, আমরা প্রথমে 2 নম্বর সমীকরণ হতে পাই। 2 নম্বর সমীকরণ হতে পাই। তাহলে 2 নম্বর সমীকরণ হচ্ছে 100/7x যোগ 100/6y ইজ ইকুয়াল টু 5940। এবার এখানে আমরা বাম দিকে লসাগু বের করব। এই 100/100 এর লসাগু 100, হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। লসাগু 100 কে এই হর 100 দিয়ে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে 7 কে গুণ করলে হবে 7x যোগ, আবার এই হর 100 লসাগু 100, লসাগু 100 কে এই হর 100 দিয়ে যখন ভাগ করব, ভাগফল 1, 1 দিয়ে 6y কে গুণ করলে হবে 6y, আর ডান দিকে 5940। এবার আমরা আর গুণ করব। এখানে 5940 এর নিচে 1 আছে হর, এর নিচে 1 দিয়ে উপরের সংখ্যাকে গুণ করলে হবে 7x, আর 6y ইজ ইকুয়াল টু, এবার এদিকে গুণ করব, আর গুণ 5940 এর সাথে 100 গুণ করলে হবে 5 9 0, আরো 100 দিয়ে গুণ করলে আরো দুইটা শূন্য বাড়বে, অর্থাৎ 5,94,000 হবে। আর গুণ আমরা এখানে পাশে লিখে দিচ্ছি, আর গুণ করে, আর গুণ করে। তাহলে এখানে এবার আমরা এটাকে আমরা সমীকরণ দিতে পারি। এবার আমরা এটাকে 3 নম্বর সমীকরণ ব্যবহার করি, সমীকরণ 3 দিই। এবারে x এর মান x প্লাস y, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এই 1 নম্বর সমীকরণ এবং 3 নম্বর সমীকরণ, এই সমীকরণকে আমরা সমান করতে পারি। অর্থাৎ 1 নম্বর সমীকরণে এখানে আছে, লক্ষ্য করো তোমরা, x প্লাস y, আর 2 নম্বর সমীকরণে এখানে আছে বাম দিকে 7x, 3 নম্বর সমীকরণে এই 7x প্লাস 6y। তাহলে আমরা এই 1 এবং 3 নম্বর সমীকরণ আমরা এখানে যোগ বিয়োগ করব। তাহলে যোগ বিয়োগ করলে কি হবে, আমরা 1 নম্বর থেকে এই 3 নম্বর সমীকরণ বিয়োগ করব। বিয়োগ করার আগে আমরা এখানে লিখব এই সমীকরণকে সমান করার জন্য, অর্থাৎ এখানে আমরা এটাকে সমীকরণ দুইটা নিয়মে করা যায়, প্রতিস্থাপনের নিয়মও করা যায়, অপনয়ন পদ্ধতির নিয়মও করা যায়। তাহলে আমরা এখন প্রতিস্থাপন নিয়মে অঙ্কটা সমাধান করি। তাহলে সমাধান করলে এখানে আমরা লিখব 1 নম্বর সমীকরণ হতে পাই। আমরা করব প্রতিস্থাপনের নিয়মে 1 নম্বর সমীকরণ হতে পাই। এই 1 নম্বর সমীকরণ হচ্ছে x প্লাস y ইজ ইকুয়াল টু 92,000। এবার x ইজ ইকুয়াল টু 92,000 প্লাস ওয়াইটাকে ডান দিকে নিয়ে গেলে হবে মাইনাস ওয়াই। এটাকে দেখছি আমরা 4 নম্বর সমীকরণ। এবার x এর যে মানটি আমরা পেয়েছি, এই মানটি অর্থাৎ 92,000 মাইনাস ওয়াই, এই মানটি এবার আমরা বসাবো 3 নম্বর সমীকরণ। তাহলে আমরা লিখব x এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করো। আবার আমি তোমাদেরকে প্রথম থেকে বলছি, এটাকে আমরা 1 নম্বর ধরলাম, এটাকে আমরা 2 নম্বর ধরলাম। এই 2 নম্বর থেকে এখানে কাজ করে আমরা লসাগু বের করে আর গুণ করে এই 3 নম্বর সমীকরণটি পেলাম। তাহলে এখন আমরা এই 1 নম্বর এবং 3 নম্বর সমীকরণের মধ্যে কাজ করব। এখন এই যে 1 নম্বর সমীকরণ হতে পায়, 1 নম্বর সমীকরণ হচ্ছে এটি x প্লাস y ইজ ইকুয়াল টু 92,000। এবার যখন x এর মান বের করব, তখন প্লাস ওয়াইটাকে ডান দিকে নিয়ে গেলে হবে মাইনাস ওয়াই, পক্ষান্তর করলাম, এটির নাম দিলাম আমরা 4 নম্বর সমীকরণ। x এর এই মানটি এবার আমরা 3 নম্বর সমীকরণে বসাবো, অর্থাৎ এই জায়গাতে আমরা x এর মানটি বসাচ্ছি 3 নম্বর সমীকরণ।
তাহলে 3 নম্বর সমীকরণ হচ্ছে 7x প্লাস 6y ইজ ইকুয়াল টু 5,94,000 টাকা। এবার এই জায়গাতে আমরা মান বসাবো, কার মান বসাবো লক্ষ্য করো, এখানের মধ্যে এবার আমরা x এর মান বসাবো। তো x এর মান কত? 92,000 মাইনাস y, এখানে মানটি বসাচ্ছি। এবার আসো s7 এর জায়গায় 7 বসাই দিলাম ইনটু x, x এর মান হচ্ছে এই মানটি 92,000 মাইনাস y আর প্লাস a6y, a6y এখানে বসাই নিলাম ইজ ইকুয়াল টু 5,94,000 বসাই দিলাম। এবার এখানে 92,000 কে আমরা 7 দিয়ে গুণ করব, অর্থাৎ এই 7 এর সাথে ব্র্যাকেটের ভিতরের গুণের সম্পর্ক। তাহলে আমরা গুণ করি 92,000 গুণ 7, 7 দিয়ে গুণ করলে হবে 6,44,000 মাইনাস এবার 7 দিয়ে y কে গুণ করলে হবে 7y আর প্লাস এ 6y উপর থেকে নিচে লিখলাম ইজ ইকুয়াল টু 5,94,000। এবার আমরা পক্ষান্তর করব। তার আগে খেয়াল করো এখানে আমরা যোগ বিয়োগ করিনি, 7y থেকে মাইনাস 7y থেকে প্লাস 6y যখন আমরা বিয়োগ করব তখন আর থাকে মাইনাস 1y, মাইনাস 7y প্লাস 6y, এখানে মাইনাস 7টা থেকে প্লাস 6টা y বাদ দিলাম মাইনাস 1টা y, আর ডান দিকে এখানে 5,94,000 ডান দিকের সংখ্যা ডান দিকে বসে নিলাম, বাম দিকে আছে 6,44,000 এই সংখ্যাটি, এই সংখ্যাটিকে বাম দিকে আছে প্লাস, এটাকে যখন পক্ষান্তর করে ডান দিকে নিয়ে যাব তখন এটি হয়ে যাবে মাইনাস 6,84,000। এবার মাইনাস y ইজ ইকুয়াল টু, এবার এখানে আবার বিয়োগের কাজ, তাহলে মাইনাস 6,44,000 থেকে এবার 5,94,000 আমরা বিয়োগ করি, তাহলে 6,44,000 মাইনাস 5,94,000 বিয়োগ করলে হবে আর 50,000 মাইনাস 50,000। মাইনাস কেন আসছে এখানে দেখো 6,44,000 বড় সংখ্যা, তার আগে এখানে মাইনাস আছে, আর 5,94,000 তার আগে প্লাস আছে, এই সংখ্যার আগে প্লাস, তাহলে মাইনাস 6,44,000 থেকে 5,94,000 বিয়োগ করলে থাকে আর মাইনাস 50,000। এবার বাম দিকে মাইনাস আছে ডান দিকেও মাইনাস আছে, তাহলে আমরা উভয় পক্ষে যখন মাইনাসটা তুলে দিব তখন কি করতে হবে, বাম দিকে এবং ডান দিকে মাইনাস 1 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ উভয় পক্ষে মাইনাস 1 দ্বারা গুণ। তাহলে আমরা এবার উভয় পক্ষে মাইনাস 1 দ্বারা গুণ করি এই মাইনাসটা তুলে দেওয়ার জন্য ডান দিকের বাম দিকের, তাহলে আমরা এখানে সাইড নোট দিই উভয় পক্ষে মাইনাস 1 দ্বারা গুণ, তাহলে উভয় দিকে যখন 1 দ্বারা গুণ করব তখন প্লাস হয়ে যাবে, এই মাইনাসে মাইনাসে গুণ করলে হবে প্লাস y, ডান দিকে আছে মাইনাস 50,000, মাইনাস 1 দ্বারা যখন গুণ করব তখন মাইনাসে মাইনাসে প্লাস 50,000। তাহলে আমরা y এর মান কত পেলাম? 50,000 টাকা পেলাম। আমাদের একটি মান বের হয়ে গেছে, প্রশ্ন বলছো x ও y এর মান নির্ণয় করো, এই y এর মান 50,000 আমাদের বের হয়ে গেল। এবার y এর মানটা আমরা বসাবো 4 নম্বর সমীকরণ। তাহলে আমরা এবার লিখি y এর মান 4 নং সমীকরণে বসিয়ে, তোমরা মনোযোগ দিয়ে লক্ষ্য করো, বসিয়ে পাই। এবার আমরা y এর মানটি 4 নম্বর সমীকরণে বসাবো। এই 4 নম্বর সমীকরণ হচ্ছে x is equal to 92,000 মাইনাস y। এবার বা x is equal to এই 92,000 বসাই নিলাম, 92,000 মাইনাস y, এই y এর মান এখানে আমরা বের করছি 50,000, এই লক্ষ্য করো তোমরা এই y এর মান 50,000 টাকা, তাহলে এখানে বসাচ্ছি y এর মান 50,000। তাহলে x is equal to 92,000 থেকে 50,000 বিয়োগ করলে 42,000, তাহলে আমার x এর মানও বের হয়ে গেল। এবার আমরা লিখব সুতরাং x is equal to 42,000 এবং y is equal to 50,000, এটাই আমাদের উত্তর। আমি এবার তোমাদেরকে আবারও একটু বুঝিয়ে দিচ্ছি এখান থেকে। এই অংশটি ছিল আমার 2 নম্বর সমীকরণ। এই 2 নম্বর সমীকরণে এখানে আমরা লসাগু বের করে দিলাম 100, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করলাম,
এরপর কোনাকুনি গুণ আর গুণ করলাম, এই আর গুণ করে 7x + 6y = 5940 কে 100 দিয়ে গুণ করলে 5,94,000 আর গুণ করে এটার নাম দিলাম আমরা 3 নাম্বার। এবার আমরা 1 নম্বর সমীকরণ হতে পারি। 1 নম্বর সমীকরণ হচ্ছে x + y = 92 প্লাস ওয়াইটাকে ডান দিকে নিয়ে গেলে পক্ষান্তর করলে হবে মাইনাস ওয়াই, এটার নাম দিলাম আমরা 4 নাম্বার সমীকরণ। এবার আমরা x এর মানটি 3 নম্বর সমীকরণে বসাবো, অর্থাৎ এই সমীকরণটাতে বসাবো। এটি হচ্ছে 3 নম্বর সমীকরণ। তো 3 নম্বর সমীকরণে যখন x এর মান আমরা এখানে বসালাম, লক্ষ্য করো 3 নম্বর সমীকরণ হচ্ছে 7x + 6y = 5,94,000 টাকা। এই টাকাটা এখানে x এর মান হচ্ছে 92,000 মাইনাস y। এই খেয়াল করো 7x 7 বসাই দিলাম, x এর মান 92,000 মাইনাস y আর প্লাস 6y বসাই দিলাম = 5,94,000। এবার এখানে 92,000 কে এবার 7 দিয়ে যখন আমরা গুণ করব তখন হয় 6,44,000। একইভাবে 7 দিয়ে এই y কে গুণ করলে হবে -7y প্লাস 6y = 5,94,000। এবার এই 7y থেকে -7y থেকে প্লাস 6y যখন আমরা বাদ দিব তখন থাকে -y আর 6,94,000 এটা বাম দিকে আছে প্লাস এটাকে পক্ষান্তর করে ডান দিকে নিয়ে গেলাম। এই কাজটিকে বলা হয় পক্ষান্তর। এখানে আমরা সাইড নোট দিয়ে দিলাম পক্ষান্তর করে। এবার বাম দিকে -y বসালাম, -6,94,000 থেকে 5,94,000 বিয়োগ করলে -50,000। এবার উভয় দিকে মাইনাস আছে, মাইনাসটা তুলে দিব। তাহলে কিভাবে তুলবো? আরেকটি -1 দ্বারা আমরা গুণ করব। তাহলে -1 দ্বারা যখন আমরা গুণ করব, এই মাইনাসে মাইনাসে গুণ করলে হবে +y, এখানেও মাইনাসে মাইনাসে গুণ করলে হবে +y। এই লাইনটি এই বরাবর সোজা করে লিখতে হবে -1 দ্বারা গুণ, -1 দ্বারা গুণ করে। এবার -1 দ্বারা গুণ করলে মাইনাসে মাইনাসে +y, মাইনাসে মাইনাসে +50,000, অর্থাৎ y এর মান 50,000। এই y এর মান 50,000 এটা আমরা কয় নম্বরে বসাবো? এই 4 নম্বর সমীকরণে বসিয়ে পাবো। এই 4 নম্বর সমীকরণের মধ্যে আমরা এই y এর মানটি বসাবো এইখানে 4 নম্বরে। এই 4 নম্বর সমীকরণ হচ্ছে এটি, y এর মান 50,000। তাহলে x এর মান হবে 92,000, এই বিয়োগ 50,000, 92 থেকে 50,000 বিয়োগ করলে 42,000। তাহলে x এর মান হলো আমাদের 42,000 টাকা আর y এর মান হলো আমাদের 50,000 টাকা। তাহলে আমাদের প্রশ্নে গ নম্বর প্রশ্নে বলছে x ও y এর মান নির্ণয় করো। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমাদের x এর মান 42,000 এবং y এর মান 50,000, আমাদের উত্তরটি বের হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে ময়মনসিংহ বোর্ডের 2 নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করে দেখালাম। আশা করি তোমরা এই সৃজনশীল প্রশ্নটির সমাধান বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জেএসসি পরীক্ষার বিভিন্ন সালের বিভিন্ন বোর্ডের সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করে দেখাবো। তোমাদের সকলে সাফল্য কামনা করে আজকে এই পর্যন্ত। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।